নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের মার্কেটে একটা বড় ক্র্যাশই দেখতে পাওয়া গেছে। এই নিফটি ফিফটি 1.5% কাছাকাছি পড়ে বন্ধ হয়েছে এবং 24,000-এর যে লেভেল সেটাকে ভেঙে নিচে নেমে এসেছে। দেখতে পাচ্ছেন এই 23,815-তে বন্ধ হয়েছে। পেছনে যদি কথা বলি, মূলত দুখানা কারণ রয়েছে। প্রথমত, এই উইকেন্ডে যে ভিডিওটা কভার করেছিলাম যে কোন কোন ট্রিগার পয়েন্টগুলো মার্কেটকে বড় মুভ দিতে পারে, সেখানে একটাই কথা বলেছিলাম, এই যে অয়েলের প্রাইস, এটা কিন্তু একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করবে এবং ইরান আর ইউএস এর মধ্যে যে টেনশন সেটাও আস্তে আস্তে বাড়ছে। যদি ক্রুড অয়েলের কথা বলি, দেখতে পাচ্ছেন এখন ওই ব্রেন্ট ক্রুড এটাই 2% ওপরে রয়েছে। এখন কত ট্রেড করছে দেখতে পাচ্ছেন 103-এর কাছাকাছি। কিন্তু যদি কথা বলি আমাদের মার্কেট চলাকালীন, এই যে ক্রুড এটা দেখতে পাচ্ছেন প্রায় 106-এর কাছাকাছি পৌঁছে গিয়েছিল। তো এই ক্রুড অয়েলের দিক থেকে একটা বড় প্রেসার তো মার্কেটে ছিলই। আর এই ক্রুড অয়েলের প্রেসার তৈরি হওয়ার কারণ কি? এই ইউএস এবং ইরানের মধ্যে যে আপডেটগুলো তৈরি হচ্ছে সেগুলোই কিন্তু এই ক্রুড অয়েলকে এতটা উপরে তুলেছে। কি হয়েছে? প্রথমত দেখতে পাচ্ছেন এই যে পিস স্টকের জন্য 14খানা পয়েন্ট সামনে রাখা হয়েছিল, তো ট্রাম্প সেটাকে রিজেক্ট করে দিয়েছে। দেখতে পাচ্ছেন ট্রাম্প রিজেক্টস পিস কাউন্টার অফার। আমেরিকা তো তাদের দিক থেকে রিজেক্ট করছে এবং এই ইরান তারা কি বলছে? ইরান সেজ ইট উইল নেভার গো, মানে ইরান তারাও তাদের দিক থেকে ঝুঁকবে না। তো মূলত এই দুটো আপডেটই এই মার্কেটকে নিচে ফেলেছে। তাছাড়াও দেখতে পাচ্ছেন এই সিজফায়ার থাকাকালীনও বিভিন্ন ধরনের ছোটখাটো ড্রোন অ্যাটাকের খবরও সামনে আসছে এবং এই পরিস্থিতির কারণে আমাদের ইন্ডিয়ান মার্কেটে প্রেসার তৈরি হতে পারে, ইকোনমিতে প্রেসার তৈরি হতে পারে। এবং এইসব ব্যাপারে যদি কথা বলি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি কিন্তু আজকে সরাসরি মুখ খুলেছেন, অনেক কিছু জিনিস করতে বারণ করেছেন। যেমনটা প্রথমে দেখতে পাচ্ছেন এই মোদীজি তিনি কি বলেছেন, মোদি আরগু ইন্ডিয়ান্স টু ওয়ার্ক ফ্রম হোম অ্যাজ ইউএস ইরান ওয়ার পার্কস ফুয়েল ক্রাইসিস। তো এই ঘর থেকে কাজ করলে কি হবে? এই যে ট্রান্সপোর্ট খরচ সেটা কমবে, মানে আপনি গাড়িতে করে যান বা মোটরসাইকেলে করে যান, তো সেখানে যে তেলটা ব্যবহার করা হয় সেটা তো কমবে। তো যেখানে যতটা সম্ভব হয় এই ওয়ার্ক ফ্রম হোম করার কথা তিনি বলেছেন। এছাড়া পাবলিক যে ট্রান্সপোর্ট সেটা ব্যবহার করার কথা বলেছেন। তো এই যদি সিঙ্গেল গাড়িতে যান সেখানে তেল খরচ অনেক বাড়বে এবং তারই জায়গায় যদি পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করেন, মানে বাস রেল, তো সেখানে এই যে খরচ সেটা কিন্তু কমতে পারে, মানে জ্বালানি খরচ কমবে। এবং মূলত এই দুটো কারণে যদি কথা বলি, দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান মার্কেটের যে বড় বড় ইন্ডাইসেস গুলো রয়েছে এইখানে ভালো ক্র্যাশ দেখতে পাওয়া গেছে। নিফটি ফিফটি প্রায় 1.5% ডাউন, নেক্সট ফিফটি 1.6% ডাউন, ব্যাংক পড়ে গেছে প্রায় 1.5%-এর উপরে, ফাইন্যান্সিয়াল সার্ভিস 1.37% পড়েছে, মিড ক্যাপ সিলেক্ট 1%-এর উপরে পড়া, নিফটি 100, 200, 500 এইগুলো দেখতে পাচ্ছেন 1.38%, 1.43%, 1.52% এরকম পড়া। তার মানে মিড ক্যাপ 50, মিড ক্যাপ 100 এইগুলো প্রায় 1%-এর কাছাকাছি ডাউন। এবং যদি স্মল ক্যাপের কথা বলি, স্মল ক্যাপ 100 এটা 1.13% এবং এই স্মল ক্যাপ 50 এটা 1.03% পড়েছে। তো বলতে পারেন সব বড় বড় ইন্ডাইসেস গুলোতে আজকের দিনে পতনই দেখতে পাওয়া গেছে এবং ওভারঅল মার্কেটেও প্রেসার ভালো ছিল। যেখানে এনএসসি তে 3,420 খানা স্টক ট্রেড হয়েছে, তো সেখানে পড়ে গেছে কতগুলো? 2364 খানা স্টক পড়েছে এবং বাড়া শেয়ারের সংখ্যা কতগুলো? 961 খানা। এরপরে যদি সেক্টর ওয়াইজ কথা বলি, এই নিফটি অটো দেখতে পাচ্ছেন 1.86% পড়েছে, ফাইন্যান্সিয়াল সার্ভিস 1.41%, এফএমসিজি এটা একদম ফ্ল্যাটিশ টাইপে বন্ধ হয়েছে, আইটিও ডাউন, মিডিয়া পড়ে গেছে 2.5%, মেটাল 1%-এর কাছাকাছি পড়া, ফার্মা কিছুটা ভালো পারফর্ম করেছে, পিএসইউ ব্যাংক 2.5% ডাউন, প্রাইভেট ব্যাংকও পড়েছে 0.77% এবং এই রিয়েলটি এটা 10%-এর উপরে পড়া। আর শুধুমাত্র যে আমাদের ইন্ডিয়ান মার্কেটেই প্রেসার ছিল তেমনটাই নয়, এই গ্লোবাল যে মার্কেট গুলো রয়েছে বিশেষ করে ইউরোপিয়ান মার্কেট এগুলোতেও কিন্তু প্রেসার ছিল। যেমনটা এখানে দেখতে পাচ্ছেন ড্যাক্স এটা এখন কিছুটা লাল নিশানে ট্রেড করছে, ফুটসি এটা কিছুটা পজিটিভে রয়েছে 0.37%, তারপরে ক্যাক 40 0.90% পড়া, ইউরোস্টক্স পড়েছে 0.41%। আর আজকে বলতে পারেন আমাদের ইন্ডিয়ান মার্কেট যে পড়েছে তার পেছনে যতটা তেলের প্রাইস বাড়া কাজ করছে, ঠিক ততটুকুই কাজ করছে এই নরেন্দ্র মোদীর বক্তব্য, মানে তিনি পাবলিককে যে আর্গুগুলো করেছেন তার কারণেও মার্কেট পড়েছে। কেন বলছি? কারণ ইউরোপিয়ান মার্কেট গুলো পড়লেও যদি এশিয়ান মার্কেট গুলোর কথা বলি, এগুলোতে সেরকম বড় পতন নেই। এখানে দেখতে পাচ্ছেন জাপানের মার্কেট এটা 0.5% ডাউন, তারপরে সাংহাই আবার দেখুন 1%-এর উপরে বেড়ে গেছে, তারপরে এই হ্যাংস্যাং এটাও কিছুটা পজিটিভে বন্ধ হয়েছে এবং কোসপি সাউথ কোরিয়ার মার্কেট এটাও 4%-এর উপরে বাড়া। মানে এশিয়ান মার্কেটে বলতে পারেন আমাদের ইন্ডিয়াতেই বেশি প্রেসার ছিল। আর আরেকটা জিনিসের উপর নজর রাখতে হবে, সেটা হচ্ছে আগামীকাল আমাদের ইন্ডিয়ার যে ইনফ্লেশনের ডেটা সেটা সামনে আসবে। দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার ফ্ল্যাগ এখানে রয়েছে, কবে ডেট? এই 12ই এপ্রিল। তো এবারে মার্কেট অনুমান করেই চলছে যে ইনফ্লেশন একটু বেশি আসতে পারে। দেখতে পাচ্ছেন 3.80%-এর ফোরকাস্ট রেখেছে, কারণ এই তেলের প্রাইস বেড়ে যাওয়ার কারণে এই যে ইনফ্লেশন সেটা অটোমেটিক বাড়বে। তো এখান থেকে কেমন কি অ্যাকচুয়াল ডেটা আসে সেটা মার্কেটকে বড় মুভ দিতে পারে। এরপরে চলুন টপ গেনার লুজার গুলো দেখে নিই। কিছু শেয়ার এই খারাপ মার্কেটেও ভালো পারফর্ম করেছে, যেমন এই ম্যামমাই ইন্ডিয়া 10.41% বাড়া, তারপরে অ্যাপেল 3i এটা বেড়েছে 8.69%। এরপরে যদি কথা বলি টাটা কনজিউমার প্রোডাক্ট এটা 8%-এর উপরে বেড়েছে এবং বলতে পারেন মূলত এই এফএমসিজি সেক্টরের এই একটি কোম্পানি এফএমসিজি ইন্ডেক্সকে কিছুটা সবুজে বন্ধ হতে সাহায্য করেছে
এইখানে এই কোম্পানির বাড়ার কারণ কি? এইখানে দেখতে পাচ্ছেন এই কোম্পানি যে কোয়ার্টার পরে আর্নিং টেস্ট করেছে, মানে নাম্বার টেস্ট করেছে, সেটা বেটার দ্যান এক্সপেক্টেড, মানে অনুমানের থেকে ভালো এসেছে। এছাড়াও যদি বিভিন্ন ব্রোকারের কথা বলি, তারাও বুলিশ হয়েছে। মর্গান স্ট্যানলি এরাও বুলিশ মনোভাবই বজায় রেখেছে। এইখানে দেখতে পাচ্ছেন এই মর্গান স্ট্যানলি এরাই ওভারওয়েট রেটিং এ বজায় রেখেছে। কত কি টার্গেট দিচ্ছে দেখতে পাচ্ছেন, 1351 টার্গেট দিচ্ছে, যেটা বর্তমান দাম থেকে প্রায় 15% উপরে। এছাড়াও এই HFCL 5.85% বাড়া, তারপরে নিভা বুপা প্রায় 3%, JBM অটো 5.25% বাড়া, এমপি ফটোভোল্টিক এটাও প্রায় 3% এর কাছাকাছি। আর এরপরে যদি লুজার গুলো দেখি, আজকে তো এই লুজারের দিকে অনেক শেয়ারই ছিল, গোটা মার্কেটই পড়েছে। এই আরবান কোম্পানি এটা দেখতে পাচ্ছেন 9.72% পড়ে গেছে। এইখানে কোম্পানি নাম্বার টেস্ট করেছিল, নাম্বার খুবই খারাপ। দেখতে পাচ্ছেন এই সেলস এটা 43% বাড়লেও এই নেট প্রফিট বলুন, এবিটা বলুন, এগুলোতে কিন্তু ক্র্যাশ টাইপ সিচুয়েশন দেখতে পাওয়া গেছে। এই নেট প্রফিট দেখতে পাচ্ছেন 2.84 কোটি লসে ছিল, সেখান থেকে কোম্পানি 161 কোটি লস পোস্ট করেছে, অর্থাৎ লস অনেকটা বেড়ে গেছে, যেটার আগের কোয়ার্টারের তুলনাতেও অনেকটা বেশি। তারপরে তেজস নেটওয়ার্ক এই শেয়ারটাও পড়েছে 7.47% ডাউন হয়ে গেছে। এরপরে জুয়েলারি সেক্টরে কিছু কোম্পানি পড়েছে, যেমন এই কল্যাণ জুয়েলার্স 9% পড়ে গেছে। তো প্রথমে দেখে মনে হবে কোম্পানির নাম্বার তো ভালো, তাও কেন পড়লো? এখানে সেলস দেখতে পাচ্ছেন 66% বাড়া, নেট প্রফিটও দেখতে পাচ্ছেন 118% বাড়া, এবিটাও বেড়েছে 84%, ইপিএস এটাও বেড়েছে, মানে নাম্বার সলিড ছিল তা সত্ত্বেও পড়েছে। তো এই কল্যাণ জুয়েলার্স এরা যে পড়েছে, এর পেছনে এই যে নাম্বার সেটা কাজ করছে না। কেন কথা বলছি? কারণ শুধুমাত্র যে কল্যাণ জুয়েলার্স পড়েছে এমনটা নয়, এই জুয়েলারি সেক্টরে কাজ করা অন্যান্য যে কোম্পানিগুলো রয়েছে সেগুলোতেও আজকে বড় ক্র্যাশ এসেছে। যেমনটা দেখতে পাচ্ছেন টাইটান এটা 6.85% পড়েছে, তারপরে সেনকো গোল্ড এটা পড়েছে 8%, তারপরে এই পিএন গাডগিল জুয়েলার্স এটাও 8% পড়েছে। মানে গোটা জুয়েলারি সেক্টরে আজকে পতন দেখতে পাওয়া গেছে। এর পেছনের কারণ কি? তো আজকে নরেন্দ্র মোদীজি ইনি জনগণের উদ্দেশ্যে যে কথাগুলো বলেছেন, সেই কারণেই বলতে পারেন কিছু কিছু সেক্টরে আজকে পতন এসেছে। এই জুয়েলারি সেক্টর পড়ে যাওয়ার কারণ কি? এখানে দেখতে পাচ্ছেন মোদীজি তিনি গিয়ে রিকোয়েস্ট করেছেন ডোন্ট বাই গোল্ড অ্যাপিল, মানে তিনি জনগণকে বলেছেন বর্তমানে টেম্পোরারিলি এই যে গোল্ড সেটা যাতে না কেনা হয়, অর্থাৎ তিনি গোল্ড কিনতে বর্তমানে বারণ করেছেন। কি কি কারণে বলেছেন? এই গোল্ডের ডিমান্ড অনেক বেড়ে গেছে, তার সঙ্গে সঙ্গে ফরেক্স রিজার্ভের যে কথাটা সেটাও তিনি উল্লেখ করেছেন। এছাড়াও আমাদের যে রুপি দুর্বল হচ্ছে সেটাও কিন্তু একটা কারণ। তো এই গোল্ড সরকার যে কেনে সেটা কোথা থেকে কেনে? বিদেশ থেকে কেনে, বিদেশি ব্যাংক থেকে কেনে, যেখানে গোল্ডের রিজার্ভ রয়েছে। মানে আমাদের যে ডলার সেটা বেরিয়ে যায়, কারণ এই যে বাইরে থেকে গোল্ড আমরা কিনি সেটা তো আমরা রুপি দিয়ে কিনতে পারি না, এই ডলার দিয়ে কিনতে হয়। তো যাতে ডলারের খরচা কম হয় সেই কারণের জন্য কিন্তু এই অ্যাপিল তিনি সামনে রেখেছেন, এবং বলতে পারেন মূলত সেই কারণেই এই জুয়েলারি সেগমেন্টের স্টক গুলোতে পতন এসেছে। এছাড়াও যদি কথা বলি ইন্টারগ্লোব এভিয়েশন এটা দেখতে পাচ্ছেন 4.73% ডাউন, তারপরে স্পাইস জেট এটাও পড়েছে 4.72%, এবং এইগুলো যে পড়েছে এইগুলো এই নরেন্দ্র মোদীজির কথাবার্তাতেই কিন্তু পড়েছে। তো তিনি কি বলছেন দেখতে পাচ্ছেন, পিএম মোদী আর্গু ইন্ডিয়ান্স টু অ্যাভয়েড ফরেন ট্রাভেল, অর্থাৎ এই যে ইকোনমি সেটা নিয়ে একটু চিন্তা প্রকাশই করেছেন, এবং ইন্ডিয়ানদের বলেছেন অতিরিক্ত খরচ যাতে না করা হয়। দেখতে পাচ্ছেন অ্যাভয়েড ফরেন ট্রাভেল। তো এই ফরেন ট্রাভেলে কিসের ব্যবহার হয়? এই যে এরোপ্লেন তার ব্যবহার হয়, এয়ারলাইন্স তার ব্যবহার হয়, এবং এই কথাবার্তাতে এই স্টক কিন্তু পড়েছে। দেখুন এটা কোনো সাধারণ মানুষ বলছেন না, দেশের একজন প্রধানমন্ত্রী বলছেন, এবং অ্যাকচুয়ালি এইগুলো কিন্তু ভবিষ্যতে দেখতেও পাওয়া যাবে যে এই কোম্পানিগুলোর যে আর্নিং সেগুলো কমে যাচ্ছে, কারণ এই যে ট্রাফিক সেটাও আস্তে আস্তে কমবে, মানুষ কিন্তু এই জিনিসগুলো মেনে চলতে শুরু করবে। এছাড়াও যদি কথা বলি, যদি ইলেকট্রিক ভেহিকেলস এর কোম্পানিগুলো দেখেন সেগুলো আজকে ভালো পারফর্ম করেছে। দেখতে পাচ্ছেন অ্যাথার, জেবিএম অটো, ওলা ইলেকট্রিক এগুলো ভালো পারফর্ম করেছে। কিসের কারণে? পিএম মোদী আর্গু শিফট অ্যাওয়ে ফ্রম ফুয়েল কনজাম্পশন, মানে তেলের ব্যবহার এটা যাতে কম করা যায় সেই জন্য তিনি পাবলিকদের অনুরোধ করেছেন। মানে ইলেকট্রিক যে ভেহিকেল সেই দিকে মানুষকে ঝুঁকতে বলছেন, তার সঙ্গে সঙ্গে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহারের কথা বলছেন। এই কারণে যদি দেখেন দেখতে পাচ্ছেন এই অ্যাথার এনার্জির মতো শেয়ার 5.24% বেড়েছে। তারপরে ওলা ইলেকট্রিক এটাই 2.55% বেড়েছে। এছাড়াও জেবিএম অটোর মতো কোম্পানিও ভালো পারফর্ম করেছে। দেখতে পাচ্ছেন কাট ফুয়েল ইউজ মোদি সেস অ্যামিড ইরানওয়ার ক্রাইসিস। এছাড়াও আমাদের এই যে ইন্ডিয়ান রুপি এটাও একটু চিন্তা বাড়াচ্ছে। দেখতে পাচ্ছেন আজকের দিনেই 95.19 এর কাছাকাছি পৌঁছে গেছে। এই একদিনে যদি দেখেন দেখতে পাচ্ছেন 94.43 থেকে সরাসরি বলতে পারেন প্রায় 1% কাছাকাছি দুর্বল হয়ে গেছে। আর শুধুমাত্র যে ডলারের এগেনস্টে ইন্ডিয়ান রুপি দুর্বল হচ্ছে এমনটা নয়, এই ওয়েস্ট এশিয়া ক্রাইসিসের জন্য তারই সঙ্গে সঙ্গে এই ক্রুড অয়েল আমরা প্রচুর পরিমাণে কিনি, সেখানে অনেক ডলার খরচা হওয়ার কারণে দেখতে পাচ্ছেন আমাদের যে ইন্ডিয়ান রুপি এটা 9খানা মেজর কারেন্সির তুলনায় অনেকটা দুর্বল হয়ে গেছে। এই এক বছরে প্রায় 25% কাছাকাছি পড়েছে অনেকগুলো কারেন্সির তুলনাতে। বুঝতে পারছেন নরেন্দ্র মোদীজির একটা কথাবার্তাতে এই যে এমনি অটো সেক্টরের কোম্পানিগুলো সেগুলো পড়েছে, তার সঙ্গে সঙ্গে ইলেকট্রিক ভেহিকেল সেক্টরের কোম্পানিগুলো বেড়েছে, এয়ারলাইন সেক্টরের স্টকগুলো পড়েছে, তারই সঙ্গে সঙ্গে গোল্ড রিলেটেড যে জুয়েলারি কোম্পানিগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু পতন দেখতে পাওয়া গেছে। এরপর একটি কোম্পানি এবিবি ইন্ডিয়া এটা প্রায় 10% কাছাকাছি
পড়েছে। এখানে দেখতে পাচ্ছেন এই কোম্পানির কোয়ার্টার ফোর রেজাল্টের পরে অনেক ব্রোকার এই শেয়ারটাকে ডাউনগ্রেড করে দিয়েছে। তো এই ডাউনগ্রেড করে দেওয়ার পরেই এই স্টকটা পড়েছে। দেখতে পাচ্ছেন 32টা অ্যানালিস্ট এই যে এবিবি ইন্ডিয়া শেয়ার এটাকে ট্যাগ করছে। তাদের মধ্যে 10 জন বাই রেটিং দিয়েছে, 8 জন হোল্ড রেটিং দিয়েছে এবং 14 জন সেল রেটিং দিচ্ছে। যেহেতু এই সেল রেটিং এর দিকে বেশি পার্সেন্টেজ রয়েছে সেই কারণে এই স্টকে কিছুটা প্রেসার এসেছে। তারপরে ব্লু ডার্ট এক্সপ্রেস 7.29% ডাউন। এইখানে দেখতে পাচ্ছেন কোম্পানির কোয়ার্টার ফোর প্রফিট এটা 11% পড়ে গেছে এবং এটাই মূলত শেয়ারটাকে ফেলেছে। এছাড়া কোম্পানি ডিভিডেন্ডের ব্যাপারে ঘোষণা করেছে, অ্যানাউন্স রেস 25 ডিভিডেন্ড, 25 টাকা করে ডিভিডেন্ড দিতে চলেছে। আর এরপরে যদি কোয়ার্টার ফোর নাম্বারের কথা বলি, আজকের দিনে অনেক বড় বড় কোম্পানি নাম্বার পেশ করবে। যেমন দেখতে পাচ্ছেন অনন্ত রাজের নাম রয়েছে, জেবি কেমিক্যালস, জেএসডব্লিউ এনার্জি, কানাড়া ব্যাংক, তারপরে অনন্ত রাজ তো বললাম, জেবিএম অটো, ইন্ডিয়ান হোটেলস, ইউপিএল, সিরমা এসজিএস, অ্যাবট ইন্ডিয়া রয়েছে, নুভামা ওয়েলথ, এরকম বড় বড় কোম্পানিগুলো তাদের যে নাম্বার সেগুলো পেশ করতে চলেছে। আর ইতিমধ্যেই কিছু কোম্পানি নাম্বার পেশ করেছে, রিয়াকশনও দেখিয়েছে। সেগুলো যদি দেখি, জেএসডব্লিউ এনার্জি এটা 2.31% ডাউন হয়েছে। এখানে যদি নাম্বারের কথা বলি, নাম্বার কিন্তু মোটামুটি ভালো। এইখানে কোম্পানির সেলস দেখতে পাচ্ছেন 3189 কোটি থেকে বেড়ে 4499 কোটি হয়েছে। এখানে কোয়ার্টারলি বৃদ্ধি দেখা গেছে। অপারেটিং প্রফিট দেখতে পাচ্ছেন 1204 কোটি থেকে বেড়ে 2250 কোটি হয়েছে, এখানেও বৃদ্ধি, যেটা কোয়ার্টারলিও বেশি। তারপরে অপারেটিং প্রফিট মার্জিন এটাও বেড়েছে 38% থেকে বেড়ে 50% বেড়েছে এবং এই নেট প্রফিট এটাই 415 কোটি থেকে বেড়ে হয়েছে 574 কোটি। এটাও এর আগের কোয়ার্টারের তুলনায় বেড়েছে। তো একদিন দুদিনের মধ্যে এই স্টকে একটা তেজি আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। তারপরে কোম্পানি হেরিটেজ ফুডস লিমিটেড, এটা অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর কোম্পানি। এইখানে কেমন এলো নাম্বার? এখানে নাম্বার কিছুটা খারাপ। সেলস 10% বাড়লেও এইখানে কোম্পানির নেট প্রফিট এটা 47% পড়ে গেছে। 38 কোটির নেট প্রফিট পড়ে হয়েছে 23.9 কোটি এবং কোয়ার্টারলি যদি দেখেন, কোয়ার্টারলি কোম্পানির যে নাম্বার সেটা দুর্বল। তারপরে একটি কোম্পানি মোলটেক প্যাকেজিং লিমিটেড, এটা দেখতে পাচ্ছেন নাম্বারের পর একটা স্পাইক দেখিয়েছিল, তারপরে আবার সেখান থেকে পড়েও গেছে। এইখানে কেমন নাম্বার? সেলস 17% বেড়েছে, 203 কোটি থেকে বেড়ে 238 কোটি হয়েছে। নেট প্রফিটও বেড়েছে, 16 কোটি থেকে বেড়ে হয়েছে 20.6 কোটি এবং এই নাম্বারটা কোয়ার্টারলি কিন্তু ভালো এসেছে। তারপরে কোম্পানি পিভিআর আইনক্স লিমিটেড, দেখতে পাচ্ছেন নাম্বারের পরেই একটা ক্র্যাশ দেখিয়েছে। এই টপ থেকে প্রায় 6%-এর কাছাকাছি পড়ে গেছে এই নাম্বারের পরেই। কোম্পানির নাম্বার কেমন? নাম্বার কিন্তু এবারে ভালো। দেখতে পাচ্ছেন এই সেলস এটাই 1230 কোটি থেকে বের হয়েছে 1547 কোটি, যদিও কোয়ার্টারলি কিছুটা ডাউন হয়েছে। কিন্তু এই নেট প্রফিটে দেখতে পাচ্ছেন, যেখানে কোম্পানি আগের বছর সেম কোয়ার্টারে লস পোস্ট করেছিল, 125 কোটির লস ছিল, সেখান থেকে কোম্পানি 186 কোটি লাভ পোস্ট করে দিয়েছে এবং এখানে কোয়ার্টারলিও বৃদ্ধি দেখা গেছে। এবং এবারে যে কোম্পানির নাম্বার এত সলিড এসেছে, পরের কোয়ার্টার গুলোতে কিন্তু নাম্বার এতটা ভালো নাও আসতে পারে, সেই কারণে কোম্পানিটা পড়েছে। এবং কোম্পানি নিজেও বলছে, দেখতে পাচ্ছেন, ধুরন্ধর 2 সাকসেস হেল্পস ফ্রম সুইং টু রেস 187 crore নেট প্রফিট, রেভিনিউ জাম্পস 26% ইয়ার অন ইয়ার। তো এই ধুরন্ধর 2 এই সিনেমার সাকসেসের জন্যই এই কোম্পানির নাম্বার কিন্তু এত ভালো এসেছে, কারণ এই কোম্পানিটা ভালো ব্যবসাও করতে পেরেছে। যদি পরবর্তীকালে এরকম ভালো সিনেমা না হলে আসে, ভালো ব্যবসা না করতে পারে, তাহলে কিন্তু এই কোম্পানির যে নাম সেগুলো আবার খারাপ হতে পারে। আর এরপরে নিফটি 11টা সবুজে বন্ধ হলো এবং এই 39টা কোম্পানি আজকের দিনে লাল নিশানে বন্ধ হয়েছে। এদের মধ্যে কোনগুলো ভালো এবং খারাপ পারফর্ম করেছে? ভালোর দিকে দেখতে পাচ্ছেন টাটা কনজিউমার রয়েছে 8.05% বাড়া, এটাই আজকে টপ গেনার নিফটির মধ্যে। ম্যাক্স সেল বেড়েছে 2.72%, কোল ইন্ডিয়া 1.59%, সান ফার্মা 1.47% এবং হিন্দুস্তানি ইউনিলিভার এটাই 1%-এর কাছাকাছি বেড়েছে। আর পড়া শেয়ার কোনগুলো ছিল? পড়া শেয়ারের মধ্যে টাইটান, এই জুয়েলারি সেগমেন্টের কোম্পানি, 6.85% ডাউন। ইন্ডিগো পড়ে গেছে 4.73%। এই ফরেন ট্রাভেল মোদিজি বর্তমানে একটু বারণ করে দিয়েছেন। তারপরে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এটা 4.34% ডাউন হয়েছে। তো নাম্বারের পর থেকে আস্তে আস্তে দুর্বল হচ্ছে, তবে এটা কিন্তু শর্ট টার্ম প্রেসার। লং টার্মে কিন্তু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মতো কোম্পানি খুবই স্ট্রং একটি কোম্পানি। তারপরে ইটার্নাল, এটা 4% ডাউন হয়েছে এবং এই জিও ফাইন্যান্স এটা পড়ে গেছে 3.81%। আর এই ভিডিওটা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আরো কিছু নিউজ কভার করা হবে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।